তোফায়েল আহমেদের মতন ব্যক্তির মৃত্যুতে রাজনীতি অপরাজনীতি হতে দেখি, যখন আমরা দেখি যে ওনাকে ভোলায় নেওয়া যাবে না বলে একটা দল আওয়াজ তুলছে এবং তারা বিএনপির অঙ্গ সংগঠন, মাদার অর্গানাইজেশন হিসেবে এবং গভর্নমেন্ট পার্টি হিসেবে বিএনপির কি বিষয়টা দেন অ্যান্ড দেয়ার স্টপ করা উচিত ছিল না? ছিল তো। বিএনপি বলতে পারে আমাদের সময় এত লোককে তারা মামলা দিয়েছে, এত লোককে তারা গুম করেছে, এত লোককে তারা বিচার বহির্ভূত, এগুলোই তো বিএনপি বলবে, আমি বলে দিচ্ছি ওদের হয়ে। কিন্তু তারপরেও তো একটা না একটা জায়গা থেকে শুরু করতে হবে, তাই না? শিষ্টাচারের সংস্কৃতি, ধৈর্যের সংস্কৃতি, সহিষ্ণুতার সংস্কৃতি, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাবোধের সংস্কৃতি, একটা না একটা জায়গা থেকে তো আপনাকে সহ্য করতে হবে। না হলে 3 দিন ধরে একসময় 32 ভাঙা হয়েছে, দেখা যাবে 20 দিন ধরে এরপরে অন্য কারো স্থাপনা ভাঙা হবে। সো আমার মনে হয় যে প্রত্যেকের ভাবা উচিত। দেখুন, আওয়ামী লীগ কিন্তু 24-এর পর থেকে, 24-এর পর না, আমি বলবো যে 18 থেকেই, 14-এর পর পরই তাদের এমন এক ধরনের একটা মানসিকতা তৈরি হয়েছিল যে তারা আনবিটেবল। হ্যাঁ, তারা কোনো দিন বিরোধী দলে যাবে না, তারা কোনো দিন ক্ষমতার বাইরে যাবে না, তারা আজীবন ক্ষমতায় থাকবে, এরকম একটা টেন্ডেন্সি, অহংবোধ তাদের। আমি তো দেখছি যে আওয়ামী লীগ যাওয়ার পর অন্য দলগুলো এখান থেকে শিক্ষা নিতে পারতো, কিন্তু আমি তাদের যে অ্যারোগেন্স দেখি, অ্যারোগেন্স শব্দটা বলতে বলতেই আমার মনে পড়ে গেল জামাতের এমপির 2 দিন আগের একটি ভাইরাল হওয়া ভিডিও, যেখানে তিনি বলছেন পাওয়ার নিয়ে আমি এমপি হয়েছি। জি, মাসুদ শফিকুল ইসলাম, পাওয়ার নিয়ে আমি এমপি হয়েছি। আবার সাথে সাথে একই দৃশ্য, আমার আরেকটা দৃশ্য চোখের সামনে ভাসছে, যেখানে বিএনপির একজন এমপি ঠাকুরগাঁয়ের, তিনি বসেছেন কিন্তু সামনের সকল চেয়ার খালি। হ্যাঁ, এগুলো কিন্তু এক একটা বার্তা। হ্যাঁ, আপনি দুটোকে এক করেন যে অত পাওয়ার দেখায়েন না। এই যে দেখেন 3 মাসেই সামনের চেয়ারগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে। সো ক্ষমতা এবং ক্ষমতার থেকে চলে যাওয়া দুটো কিন্তু খুব ইন্টারকানেক্টেড এবং হাত ধরাধরি করে চলে। এবং ক্ষমতায় থাকা আর ক্ষমতায় না থাকার ব্যবধান কিন্তু একটা সুতার মতো সূক্ষ্ম, বাবলি, এত সূক্ষ্ম যে চিন্তাই করা যায় না। এবং আপনি একটা পর্যায়ে ক্ষমতায় যারা থাকে তারা মনে করতে থাকে যে এই দিনই বুঝি শেষ দিন, আর সামনে কোনো দিন নাই। হ্যাঁ, এবং এটাকে এই মেসেজটা তাদের কানে অনবরত তাদের চারপাশে থাকা লোকজন ফিড করতে থাকে। আমি আপনাকে বলি, সম্প্রতি ডিপ স্টেট নিয়ে বেশ কয়েক মাস ধরে খুব আলোচনা হচ্ছে। আমি কিন্তু মনে করি ডিপ স্টেট খুব খারাপ কিছু না। ডিপ স্টেট সব আমলের সব সরকারের মধ্যে ডিপ স্টেট থাকে। প্রশ্নটা হচ্ছে ডিপ স্টেটের সদস্য কারা। এটা যদি 9 রত্নের সদস্য হয়, নবরত্নের সেই সভা হয়, তাহলে কিন্তু আপনি টিকে যাবেন। এনসিপি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি নিজেই তো ডিপ স্টেটের কথা বলেছেন। হ্যাঁ, কিন্তু তিনি আর পরবর্তীতে আর সেটি সেভাবে পরিষ্কার করেন না। এবং যাকে আপনি জিজ্ঞেস করবেন সে বলবেন আমি এটার অংশ না। যেমন কিচেন ক্যাবিনেট নিয়ে হচ্ছে যে আমরা কি আসলে অংশ না। তো ডিপ স্টেট বলেন বা কিচেন ক্যাবিনেট বলেন, হ্যাঁ, এটা যদি নবরত্নের একটা সমাহার হয়, সরকার কিন্তু খুব ভালোভাবে টিকে যাবে। রাজা কিন্তু সুনামের সাথে রাজ্য শাসন করতে পারবে। আর এটা যদি চুজিং এর সময় আপনি যদি তার মেধা, যোগ্যতা, দেশপ্রেমকে প্রাধান্য না দিয়ে আনুগত্য বা অন্য কিছুকে প্রাধান্য দেন, তাহলে আপনার ডুবতে খুব বেশি সময় লাগবে না। নিশ্চিতভাবে এই বার্তাটা আসলে সকলে মনে রাখা উচিত। একটু আপনার এলাকার প্রসঙ্গে আসি। বনলতা এক্সপ্রেস নিয়ে ঘটেছে ঘটনা, ইতিমধ্যে আপনাকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে ক্ষমা চাইবার জন্য। আপনি কি ক্ষমা চাইবেন? আমার মনে আমার হাসিটাই উত্তর। আচ্ছা, আমি একটু বিশ্লেষণেই চলে আসি। আপনি এটার প্রতিবাদ করেছেন, এটা একটা অত্যন্ত সাহসী পদক্ষেপ। নিশ্চিতভাবে সেটার জন্য আপনাকে আমরা হ্যাটস অফ করি। আপনি সাহসী ভাবে এটা প্রতিবাদ করার জন্য সেটি প্রদর্শিত হয়েছে। পরবর্তীতে আপনি এটা নিয়ে অনেক ধরনের কথা বলেছেন যে ব্রাহ্মণবাড়িতে একটা সময় সিনেমা হল ছিল, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। নিশ্চিতভাবে সেটা একটা অনেক বড় শক্তি বলেই এত কিছু আসলে হয়েছে। আপনাকে নানাভাবে এখন ধর্ম অবমাননাকারী বলা হচ্ছে, যে আপনি ধর্মের অবমাননা করেছেন নানাভাবে। সবকিছু মিলিয়ে যদি বিক্ষোভ, প্রতিবাদ, এলএম সোসাইটির যে টার্গেট, আপনার কাছে মানে বিষয়টা ভয় কি মনে লাগেনি? যে একদম না, কেননা আপনার এই প্রসঙ্গ টেনে বেশ কিছু স্ট্যাটাস আমরা দেখেছি, যেখানে তসলিমা নাসরিনের স্ট্যাটাস আছে। তিনি যা বলতে চেয়েছেন, আমি একটু যদি বলি, তিনি বলেছেন যে
তার স্ট্যাটাসে তিনি বলার চেষ্টা করেছেন যে আপনি রুমিন ফারহানা ব্যক্তি, আপনি একজন সংসদ সদস্য, আপনি সেই এলাকার সন্তান, আপনার হাতে একটা ক্ষমতা আছে, আপনার সাপোর্টার গ্রুপ আছে, সবকিছু আছে, তারপরেও আপনাকে এরকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে। কিন্তু তিনি তসলিমা নাসরিন যখন ছিলেন তখন তার পাশে কেউ ছিল না, কোনো সাপোর্টার গ্রুপ ছিল না, এবং তাকে শত শত হাজার হাজার মোলামা তারা তার সাথে তাকে এবং বিএনপি সমর্থিত সরকার সে সময় তাকে বঞ্চিত করে, তাকে দেশ থেকে বের হয়ে যেতে বাধ্য করে। প্রতিবাদ কেন করলেন এবং এখন যে পরিস্থিতি সেটিকে নিয়ে আসলে কি বলবেন? আমার নির্বাচনী ওয়াদা ছিল যে আমার এলাকায় আজান যেমন হবে, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, আমার এলাকায় ধর্মীয় অনুষ্ঠান যেমন হবে, আমার এলাকায় কীর্তন হবে, আমার এলাকায় বাউল গান হবে, আমার এলাকায় সংস্কৃতির চর্চা হবে। এই ওয়াদাটা আমি আমার এলাকার মানুষকে করেছি এবং সে কারণেই অ্যাক্রস দি রিলিজিয়ন, ক্লাস, সোশ্যাল স্ট্যাটাস সব ভেঙে চুরে মানুষ আমাকে ভোট দিয়েছে। একদম। সো আমাকে তো আমার সেই ওয়াদা রাখতে হবে, এক। দুই হলো, অনেকে বলবে যে ব্রাহ্মণবাড়িয়া খুব কুপমণ্ডুক জায়গা, অনেকেই এই কথাটি বলেন এবং এটার একটা মিথ্যা আবহ তৈরির চেষ্টা করেন। ব্রাহ্মণবাড়িয়া একদম কুপমণ্ডুক জায়গা না। ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের সংস্কৃতির রাজধানী। আপনি বারবার সেটা বলেছেন। হ্যাঁ, বাংলাদেশের সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়া, মানে বলা হতো, বলা হতো। এখানে একটা কথা আছে না যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। একদম। পলিটিক্যাল পার্টিগুলো না বাড়তে দিয়েছে অনেক মৌলবাদকে এবং তার সরাসরি ভিকটিম আওয়ামী লীগ হয়ে গেছে, কিন্তু কাউমি জননী উপাধি পেয়েছে কিন্তু মসনদ রাখতে পারে নাই। সো কেউ যদি মনে করে ধর্মকে ব্যবহার করে তুষ্ট করে, ধর্ম মানে রিয়েল ধর্ম না, কিন্তু সরি, ধর্মে কি বলে তারা তো সেটা আসলে সেটাকে নিয়ে তারা তো আসলে পালন করতে, তাহলে তো তারা বলাৎকারের বিরুদ্ধে দাঁড়াতো, তারা ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াতো, তারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতো, তারা শেখ হাসিনার গুমের বিরুদ্ধে দাঁড়াতো, তারা বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে দাঁড়াতো, তারা মানুষকে হেফাজতে নিয়ে নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতো, তারা ভিন্ন মত দমনের বিপক্ষে দাঁড়াতো, তারা কোনোদিন মাজার ভাঙতো না। পবিত্র কোরআন শরীফে তো বলা আছে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিও না এবং জেনে শুনে সত্য গোপন করো না। এক্স্যাক্টলি বলা হোক আমি কোন কথা দিয়ে ধর্ম অবমাননা করেছি, কেন জেনে শুনে সত্য গোপন করছো, তাই না? কোরআনে বলা আছে ভিন্ন মত তাদের মধ্যে হবে, আমার কাছে আসবে যেদিন আমি ফয়সালা করে দেব। ফয়সালা উনি করবেন। হু আর ইউ? তুমি কে ফয়সালা করার? তুমি কে কবর থেকে তুলে এনে পড়ি? তুমি কে? আমার জবাব আমি আমার রবকে দেব। একদম। ডোন্ট ডেয়ার টু আস্ক মি, আমি তোমাকে সেই জবাব দেব না। তোমার জবাব তুমি দিবা, আমার জবাব আমি দিব। আর ভাবলি আমার লাইফের মোস্ট পজিটিভ দিক হচ্ছে আমার কেউ নাই, আছে মাত্র প্রাণ, কেবলমাত্র আমার জীবন, এবং এইটা প্রতিটা জীবিত আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এইটা কবে যাবে, কখন যাবে, কিভাবে যাবে, কার হাত দিয়ে যাবে, এটা নির্ধারিত। সেই ভয়টা আপনাকে একদম নাই। আর আমি থাকা বা না থাকায় যে আমার একটা বিরাট সুখী ফ্যামিলি আছে বা আমার একটা মানে বিরাট রাজ্য সাম্রাজ্য আছে, তার কি হবে? মানুষ সাধারণত মোহে পড়ে কখন, সংসারী মানুষের তো একটা মোহ তৈরি হয়। সো এটা আমার নাই। আপনি বললেন যে এদেরকে প্রশ্রয় দেবার ফলাফল শেখ হাসিনা ভোগ করে গেছে, আওয়ামী লীগ ভোগ করেছে, কিন্তু এই সরকার কি এদের প্রশ্রয় দিচ্ছে নাকি এদের প্রতিহত করছে? এই সরকারের ওই গাটসই নাই হ্যান্ডেল করার। আপনি বলেন 7 গাড়ি পুলিশ পাঠায় তারা সিনেমা বন্ধ করে, আর আমি রুমিন ফারহানা একলা দাঁড়ায় যাই। আমার বিরুদ্ধে তো কেবলমাত্র আপনি যাদেরকে সামনে দেখছেন তারা না, এর পিছনে তো বিএনপির লোকাল লিডারের মদত আছে, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের মদত আছে সেখানে। তো আপনার সাথে যারা দাঁড়ালেন তারা কি নিরাপত্তা? বাম রাজনীতির সঙ্গে যুক্ত, ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত ছেলেরা ছিল এবং অনেকেরই কোনো রাজনৈতিক পরিচয় নেই। তারা আসলে মুভিটা দেখতে চায় এবং আলহামদুলিল্লাহ পরের দিনই ব্রাহ্মণবাড়িয়াতে এই মুভি হয়েছে। And that's a victory, আমার জন্য একটা জয়। ডেফিনেটলি।
সেই জন্য আপনার জন্য আবারও শুভকামনা। নিশ্চিতভাবেই আমরা আসলে এ ধরনের চর্চা দেখতে চাই না, যেটা আমাদের সংস্কৃতিকে আঘাত করবে, যেটা মানুষের যে বিষয়, বাংলাদেশী হিসেবে আসলে আমরা নিজেদের পরিচয়টা সমুন্নত রাখতে চাই সবসময়, এবং সেটি শুধুমাত্র মৌলবাদের মধ্যে থাকতে পারে না। নিশ্চিতভাবে একটু বাজেট প্রসঙ্গে আসি। সামনে যেহেতু খুব অল্প সময়ের মধ্যে আমরা নতুন সরকারের বাজেট দেখতে যাচ্ছি, একটা বিশাল অ্যামাউন্ট ইতিমধ্যে বলা হয়েছে যে 9.25 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে এবারের বাজেট। স্বাভাবিকভাবে প্রত্যেক সরকার চেষ্টা করে পরের বাজেটটা যেন আগের বাজেটকে ছাড়িয়ে যায়, কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বৈশ্বিক যে অবস্থান, সেখান থেকে আপনার কাছে এই বাজেটের মূল্যায়নটা আসলে কি হবে? দেশের মানুষের উপরে প্রভাবটা কি পড়বে? আমি বাজেটের আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট খবরের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করি। এই মাস থেকে বিদ্যুতের দাম আবার বাড়ানো হচ্ছে, তেলের দাম বেড়েছে, আজকে ঘোষণা হয়েছে, তেলের দাম বেড়েছে। পানি আর গ্যাসটা বাকি থাকে কেন? এমনিতে এলপিজি গ্যাস 1900 টাকারটা আমরা 2200, 2300, 2400 টাকা কিনছি, কয়েক দফায় বেড়ে আবার কিছুটা কমেছে। আর ব্রাহ্মণবাড়িয়াতে গ্যাসের লাইন থাকা সত্ত্বেও লাইনে গ্যাস আসছে না। তো এই হলো আমাদের সার্বিক পরিস্থিতি। এর মধ্যে 9.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি বাজেট ঘোষণা হতে যাচ্ছে। আয় ব্যয়ের হিসাব, আমরা সংসারে আগে আয় করি, পরে সেটা থেকে হিসাব করি কিভাবে ব্যয় করব। আর রাষ্ট্র আগে ব্যয়ের একটা বিরাট খতিয়ান দেয়, পরে আয়টা চিন্তা করে। আচ্ছা, আয়ের রাস্তাগুলো কি কি? রাজস্ব, প্রত্যক্ষ এবং পরোক্ষ কর। প্রত্যক্ষ করের আওতা বাড়ানো হচ্ছে কি, নাকি যারা কর দিচ্ছে তাদের উপরেই আবার করের বোঝাটা চাপছে? একটা প্রশ্ন। পরোক্ষ কর, পরোক্ষ কর সালমান এফ রহমানও যা দিবে, কিংবা এস আলমও যা দিবে, আপনি আর আমিও তাই দিব, আবার আমাদের যে খেটে খাওয়া ভাই সেও তাই দিবে। ইনসাফটা হলো কোথায়? করের আওতা বাড়ছে না, এবং কর আহরণের যেই সংস্কৃতি আমাদের, তাতে দক্ষিণ এশিয়ায় কর জিডিপির রেশিও বাংলাদেশের সবচেয়ে কম। আমরা কর আহরণও করতে পারছি না। আমরা ভেবেছিলাম এনবিআর কে দুটো ভাগ করব, একটা ভাগ পলিসি রেডি করবে, আরেকটা ভাগ কর উত্তোলন করবে, কালেক্ট করবে, কর কালেকশনে যাবে। সেটা হয় নাই আমাদের। সো কর কালেকশনের যেই উচ্চ আশা সরকার যদি করে থাকে, সম্ভব না। 2 হচ্ছে রেমিটেন্স। সম্ভবত প্রণোদনার ব্যাপারে কোন একটা সিদ্ধান্ত সরকারের এসছে, যেটা আগে হয়তো যেটুকু দেয়া হতো, এবার হয়তো তার থেকে কোন একটা সিদ্ধান্ত, which is not very positive। আমি জানি না সেটার এফেক্ট রেমিটেন্সে কি আসবে। 3 হচ্ছে রপ্তানি। আমরা কি রপ্তানি বাড়াতে পেরেছি? রপ্তানি আয় আসবে কোথা থেকে? 4 হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আমরা কি সেই ব্যবসার পরিবেশ তৈরি করতে পেরেছি? তাহলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে কোথা থেকে? আইএমএফ কিন্তু ঋণের কিস্তি ছাড় করে নাই। আইএমএফ নতুন ভাবে চাওয়া হয়েছে তাদের কাছে। আগের গুলোতে আমরা ডিফল্টার অলরেডি। সো পাবো এমন কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না। বাণিজ্য চুক্তি হয়েছে বটে আমেরিকার সাথে, কিন্তু যে 7টা দেশ, 60টা দেশে তারা নতুন করে আবার কর আরোপের কথা বলছে, তাদের মধ্যে বাংলাদেশ একটা। আপনি আমাকে বলেন ভালো খবরটা কোথায় আছে? বাজেটটা তো আপনাকে বাস্তবায়ন করতে হবে। আপনি যদি মানে একটা কম্পিটিশনে যেতে চান যে আগের সরকার এত দিয়েছে, এখন আমাকে বাড়াতেই হবে অ্যাট এনি কস্ট, কিন্তু সেই সঙ্গে তো আপনার অর্থ সংকুলনেরও একটা রাস্তা বানাতে হবে, যে আপনি কোথা থেকে অর্থটা জোগাড় করে আনবেন। আমি সেটার কোনো রাস্তা দেখছি না। এবং এই যে বিদ্যুৎ আর তেলের দাম বাড়ছে, এইটার সরাসরি ভুক্তভোগী হবে দেশের সাধারণ মানুষ, সরাসরি। এবং তেলের দামও 2 দিন আগে বেড়েছে, 145 বোধহয় হয়েছে এখন অক্টেন। সো এই যে রিপিটেডলি আপনি দাম বাড়াচ্ছেন, 3 মাস হয় নাই বয়স, 3.5 মাস, এর মধ্যে দফায় দফায় জিনিসপত্রের দাম বাড়ছে। 3.5 বছর ধরে প্রতিটা জিনিসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেশি। মানুষ চলবে কি করে? পাবলিক ব্যবসা নাই, বিনিয়োগ নাই, চাকরির কর্মসংস্থান তৈরি হচ্ছে না নতুন। সরকার কিভাবে মানে কিভাবে খাও, মানুষ কিভাবে অ্যাকোমোডেট, কিভাবে চলবে মানুষ? সেই বিষয়গুলোকে বিশেষ নজর দিয়ে আসলে বাজেট প্রণয়ন হোক, সেই প্রত্যাশা আমরা করছি। আপনার কাজের জায়গাতে এবার একটু আসি। আমরা একাদশ জাতীয় সংসদে যে রোমিন ফারহানাকে আসলে দেখে এসেছি, যার সোচ্চার কণ্ঠ দেখেছি বিএনপির হয়ে, সেই রোমিন ফারহানা এখন স্বতন্ত্র, তিনি এখন একা। এই ফিলটা কেমন? ভালো, খুব ভালো। মনে হয় না যে দলের ছায়াটা দরকার?
না, আমার কাছে আমি খুব স্বাধীন চেতা মানুষ, ভীষণ স্বাধীন চেতা। আমার কাছে মনে হয় যে আমার যে ক্যারেক্টারিস্টিক্স সেটাতে আমার একা হয়ে যাওয়াটাই বা আলাদা হয়ে যাওয়াটাই আমার জন্য ভালো। কাজের পরিধি কি এখন বেড়েছে নাকি কমেছে? বেড়েছে, অনেক বেড়েছে। মানে স্বাধীনভাবে যা কিছু তাই বলতে পারছেন? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। আর অন দ্য টপ অফ দ্যাট আমি গত 1.5-2 বছর ধরে আবার লিগ্যাল প্র্যাকটিসটা খুব রেগুলার শুরু করেছি, সো ওটার একটা প্রেশার আছে। এলাকার একটা ট্রিমেন্ডাস প্রেশার আছে। এমপির কিন্তু এমন সব ব্যাপারে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় যেটা আসলে এমপির কাজ না। মানে আপনার ফ্যামিলিতে গন্ডগোল হচ্ছে, এটাও আমাকেই সুরাহা করে দিতে হবে। আপনার মেয়ের ডিভোর্স হয়ে যাচ্ছে, সেটাও আমাকে সুরাহা করতে হবে। কিংবা ধরুন আপনার এলাকায় মারামারি হয়েছে, সেটাও আমাকে সুরাহা করতে হবে। মানে আমি বলতে চাচ্ছি কি, প্রশাসন বা পুলিশ যখন ঠিকমতো কাজ না করে, মানুষের যখন আসলে আস্থা না থাকে, তখন না তদবিরের উপর, মানে একটা পলিটিশিয়ানের লাইফে আমি দেখি তদবির ছাড়া আসলে কিছু নাই। মানে সবই তদবির। মানে কেউ একটা চাকরির পরীক্ষা দিবে, তার আগে আপা একটু বলে দেন তো ফোন করে, মানে এটা আমার না, আমি এটা অন্যদের সাথে কথা বলে দেখেছি, তদবির আর তদবির। সো আমার মনে হয় যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মানে যখন তারা ক্ষমতায় যায়, কেউ ইনস্টিটিউশনকে স্ট্রং করার কোনো মেসেজ দেয় না। কেউ এই মেসেজটা দেয় না যে চাকরি করতে হলে কেবল তোমার যোগ্যতাই যথেষ্ট হবে, তার জন্য কারো মামা খালু এমপি কারো ফোন দরকার নাই। বা তারা এই অ্যাসুরেন্সটা মানুষকে দিতে পারে না যে একটা ঘটনা যখন ঘটে, ক্রাইম, তখন পুলিশ সেখানে নিউট্রালি ইনভেস্টিগেট করবে। ওখানে লোকাল গভর্নমেন্ট গুনসরা, যারা লোকাল গভর্নমেন্টের মানে যারা গভর্নমেন্ট পার্টির লোকাল লিডারশিপ যারা, তারা গিয়ে সেখানে মাতব্বরি করে মানে তদন্তটাকে ডাইভার্ট করবে না। এই অ্যাসুরেন্সটা দেয় না বলেই না কোনো ঘটনা ঘটলে আপা থানা একটু বলে দেন, আপা আমার পোলায় চাকরিটা একটু বলে দেন। কেন তোমার ছেলের মেধায় কনফিডেন্সের জায়গাটুকু নেই? একেবারেই নাই বাবলি, যে আমি বললে আমি একজন সাধারণ মানুষ ওই সেবাটা সরাসরি পাবো, এই কনফিডেন্সই নাই। এবং এইটা আমার মনে হয় যে কোনো সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, যে তারা মানুষের মধ্যে এই 50 বছরে ওই প্রতিষ্ঠানের প্রতি ওই কনফিডেন্স তৈরি করতে পারে নাই যে সে তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে, সে তার ঘটনা অনুযায়ী বিচার পাবে। মানে ইনস্টিটিউশনটা গুলা যে স্বতন্ত্রভাবে শক্তিশালী হয়ে দাঁড়াবে, এই জায়গাটাই তৈরি হয় নাই।